আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা জানেন আজকে ঢাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক দুর্ঘটনা নয়, একটা অঘটন ঘটেছে। যে ইনকালাব মঞ্চ নামে মৌলবাদী চক্রের যেই ছেলেটি সভ্যতাকে লঙ্ঘন করে অসভ্যের মতো মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি যেসব বিষোদ্গার করত, তিনি ভোটে দাঁড়িয়েছেন ৮ আসন ঢাকার মির্জা আব্বাসের সাথে। সেখানে আমরা শুনেছি জামায়াতে ইসলামও তার বড় এক ছাত্রনেতাকে প্রার্থী করতে চায়। তো এই ত্রিমুখী লড়াই যেখানে হওয়ার কথা, মাত্র তফসিল ঘোষণার একদিন পরেই সেখানে খুনোখুনি শুরু হয়ে গেছে। এই খুনোখুনিতে আজকে গুলি করা হয়েছে হাদিকে। হাদির কানের গোড়াতে এই গুলিটি লেগেছে। আমরা খবর পেয়েছি গুলিটি এখনো তার ব্রেইনের ভিতরে রয়ে গেছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অথবা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাঁচবে কি মরবে আল্লাহ জানে, আমরা জানি না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে গুলিবর্ষণের ঘটনা প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের মতো জায়গায়, তাও কোথায়, সচিবালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারও কম সময়। বিজয়নগর মানে তো হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। এ পাশ দিয়ে গেলে হাইকোর্ট, আর এ পাশ দিয়ে গেলে পল্টন, একটু পিছনে গেলে বিএনপির অফিস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার প্রাণকেন্দ্রে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয়। এই যে গুলি করার ঘটনা, পুলিশ কোথায় ছিল? আর্মি তো ডিপ্লয় আছে, আর্মিরা কোথায় ছিল? র্যাব কোথায় ছিল? কেউই কি দেখেনি? সিসিটিভিতে কি ধরা পড়েনি? এত কিছুর পরও, এত কিছু থাকতেও দিনে দুপুরে ঢাকা শহরের মতো জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে। এই যে ঘটনা, এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি বলে দিচ্ছে সারা বাংলাদেশে যত নির্বাচনী প্রার্থী আছে, কারো জীবনে এখন আর নিরাপদ নয়। এই নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে সমাজে যেখানে আইন নেই, শাসন নেই, সুপ্রিম কোর্টের জাস্টিস যদি অর্ডার না দেয় তাদেরকে হত্যা করার হুমকি যেখানে দেওয়া হচ্ছে, যেখানে জোর করে সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নামিয়ে ফেলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, অবৈধভাবে প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে বিতাড়নের চেষ্টা হচ্ছে, সেই রকম একটা অবস্থায় ডক্টর ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যারা এই বাংলাদেশ শব্দটির সাথে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশটিকে জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়া বাংলাদেশে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা ডাইরেক্টলি করা হয়নি, ইনডাইরেক্টলি করা হয়েছে। আওয়ামী লীগের একটি সংগঠন রয়েছে ছাত্র লীগ। 1949 সালে ছাত্রলীগের জন্ম, আওয়ামী লীগের জন্ম। তারও 1 বছর আগে 1948 সালে ছাত্রলীগের জন্ম। মানে আওয়ামী লীগ জন্মের আগেই বঙ্গবন্ধু ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন আওয়ামী ছাত্রলীগ। তার পরবর্তীতে আওয়ামী লীগ গঠিত হলো। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে জীবন দেওয়া মানুষরা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ছাত্রলীগের। 10,000-এরও অধিক মুক্তিযোদ্ধা এই শহীদ হয়েছেন, ছাত্রলীগের নেতা শহীদ হয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। সেই ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। এই ব্যান করার পিছনে এই হাদিরাই কাজ করেছে। এই হাদিরাই যমুনের সামনে গিয়ে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে বলে মানে শোরগোল তুলেছে, যদিও ডক্টর ইউনূসের মানে প্রেসক্রিপশনে তারা করেছে। এখন এই সমাজটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, মিথ্যা, গুজব, স্বাধীনতা বিরোধী কথাবার্তা, সন্ত্রাস, জেলখানা লুট, অস্ত্রাগার লুট, পুলিশ স্টেশন লুট, পুলিশ হত্যা, আওয়ামী লীগের কর্মী হত্যা করতে করতে সমাজের ডিজাইনটা এখন বদলে গেছে। এই সমাজে আইন, বিচার, শাসন
কোনো কিছুই এখন কাজ করছে না। অর্থনীতি ধস নামতে নামতে কোথায় নেমেছে? অর্থনীতি অর্ধেক কলাপস করেছে, আর অর্ধেক যদি কলাপস করে তাহলে দুর্ভিক্ষ শুরু হবে। তো এইরকম অবস্থায় হাদিদের জীবনে যেখানে বিপন্ন, সেখানে অন্য মানুষরা যারা লাইমলাইটে নাই, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম পঞ্চগড়, নীলফামারী, বুরুঙ্গামারী, কক্সবাজার, রামু, কুমিল্লা, বান্দরবন, এইরকম যে প্রত্যন্ত যে অঞ্চল, সেই সব অঞ্চলে যারা ভোট দেবে অথবা যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের জীবনের নিরাপত্তাটি আজকে কোথায়? তাহলে আগামী যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? এই প্রতিদ্বন্দ্বিতাটি এখন দেখা যাচ্ছে যাদের হাতে অস্ত্র আছে, সন্ত্রাস আছে, ধর্মীয় মৌলবাদী আছে, ধর্মীয় জঙ্গিরা আছে, তারাই কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সাপ্রেস করবে, সমাজকে ধর্ষণ করবে, শিশুদেরকে বলাৎকার করবে, করে তারা এই ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করবে। এই হত্যার সাথে আপনি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন কারা জড়িত। মির্জা আব্বাস এই লোককে কেয়ারও করে না। মির্জা আব্বাসের বাইরে আরো একটি বিশেষ শক্তি এখানে তাদের একজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী দিতে চায়। সেই প্রতিনিধি তার পথটি ক্লিয়ার করার জন্য যদি এই রকম কর্মকাণ্ড করে থাকে, বিচিত্র হওয়ার কিছু নেই। অন্যদিকে সমাজের যে বাস্তব অবস্থা, সমাজের যে চেহারা আজকে যেটা, এই চেহারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে। এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাটপাতদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আফসারির মতো বাটপাতদের গণ্ড মূর্খদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে হামজাদের মতো গণ্ড মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ। এই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিচের দিকে যাবে, সমাজ ভেঙে পড়বে, সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে। এবং সেই দিকেই ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমেরিকার যে পারপাস ছিল, আমেরিকার পারপাস হচ্ছে বাংলাদেশকে অশান্ত করে আমেরিকান বাহিনী ঢুকিয়ে চট্টগ্রামে একটি নেভাল বেস করবে, অথবা কক্সবাজারে বা তারও দূরে একটি সমুদ্রে একটি সত্য নৌবহর নিয়ে এসে আমেরিকা এখানে পাহারা দিবে। তার যে কায়েমি স্বার্থ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত, পাকিস্তান, চায়না, মিয়ানমার, জাপান, চীন, এই অঞ্চলকে তারা কন্ট্রোল করার মেকানিজম সেট আপ করবে। আর এই সেট আপের জন্য তাদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের অংশ হিসাবেই এই হাদিরা আসছে, এই সাদেক কাইমরা আসছে, এই নাহিদরা আসছে, এই কালাফাড়ারা আসছে। এই কালাফাড়ারা আইসা এই দেশটাকে, এই সমাজটাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এখানে স্কুলের মাস্টার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কারো জীবনে এখন আর নিরাপত্তার ভিতরে নেই। আপনারা দুদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ছেলেরা একজন বিশ্ববিদ্যালয়ের টিচারকে কিভাবে অপদস্থ করেছে। একদিকে তারা অপদস্থ করছে, আরেকদিকে তাদের পন্থী শিক্ষকেরা হাত তালি দিচ্ছে, বলছে তিনি তো আওয়ামী লীগ করতেন বা তিনি তো আমাদের দলের না। আবার যখন তারা করবে তখন এরা হাত তালি দিবে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই দিকেই নিয়ে যাচ্ছে ইউনূস। তিনি বলছিলেন না মেটিকুলাস ডিজাইনে তিনি রিসেট বাটন সেট করবেন। সেই রিসেট বাটনটা হচ্ছে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়, আর আমরা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। উল্টো রথে হেঁটে এই বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই হাদিরা যেই সন্ত্রাস, যেই নৈরাজ্য, যে মব এই বাংলাদেশে নিয়ে এসছে, এখন এই হাদিদেরকে খাওয়া শুরু করছে। হাদি তো শুরু, শেষকে হাদিকে দিয়ে যেটা শুরু হয়েছে, শেষ কার কাছে গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। আমরা চাই না মানুষের জীবন যাক, আমরা চাই এই সমাজ, এই রাষ্ট্র সুন্দরের দিকে যাক। ডক্টর ইউনূসকে বুঝতে হবে এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই সংস্কৃতির সাথে, এই বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি কোনো গোপন বিষয় নয়, এটি ওতপ্রোতভাবে জড়িত। আজকে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা হচ্ছে, এই নির্বাচনটি দেশে বিদেশে
সমাজের কোনো অংশের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই সমাজ এই নির্বাচন নিয়ে সামনের দিকে এগুতেও পারবে না। যদি এগুতে হয়, সকলকে একসাথে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা গ্রহণযোগ্য নির্বাচন। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম যে আন্দোলন ছিল, যদি শেখ হাসিনা বিহীন নির্বাচন হয়, তাহলে বুঝতে হবে ওই আন্দোলনগুলো সব ছিল ভুয়া, ওই আন্দোলনগুলো ছিল মিথ্যা, ওই না আন্দোলনগুলো সততা। কারণ আপনি যদি আন্দোলন করেন যে সকলের গ্রহণযোগ্য অংশগ্রহণের নির্বাচন হতে হবে, আপনার কাছে ক্ষমতায় যাওয়ার পরে কেন সকলের অংশগ্রহণ নির্বাচন হবে না? কারণ আপনি চাইতেন যে আপনিই থাকবেন, অন্যরা থাকবে না। সুতরাং আপনাকে রাখার দায়িত্ব যদি ডক্টর ইউনূসের হয়, আমাকে যদি না রাখার চেষ্টা হয়, তাহলে কিভাবে থাকতে হয় সেই জন্য আমিও সংগ্রাম করব। আর আমার সংগ্রাম টুডে টুমোরো অথবা যখনই শুরু হবে, সমাজে কিন্তু নৈরাজ্য আরো ব্যাপক বিস্তার লাভ করবে। আসুন, আমরা নৈরাজ্য চাই না, আমরা হাদিদের মৃত্যু চাই না, আমরা কারোই মৃত্যু কামনা করি না। আমরা কামনা করি সুষ্ঠু, সুন্দর, প্রগতিশীল একটি সমাজ, যেই সমাজটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে, আলোমুখী হবে, অন্ধকারমুখী নয়। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা। আজ 14ই ডিসেম্বর 1971 সালের এই দিনে রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, শান্তি কমিটি এবং জামাতে ইসলামী মিলে তারা যখন বুঝতে পেরেছিল যে বাংলাদেশ একটি স্বাধীন দেশে রূপান্তরিত হতে যাচ্ছে, ঠিক তার মাত্র 2 দিন আগে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে দিয়ে একটি দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার স্পিরিট পায়, আলো পায়, বুদ্ধি পায়, জ্ঞান পায়, যারা সাংবাদিক ছিল, কবি ছিল, লেখক ছিলেন, প্রফেসর ছিলেন অধ্যাপক, তাদেরকে নির্বিচারে রায়ের বাজারের বধ্যভূমিতে হত্যা করে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। 1971 সালে 16ই ডিসেম্বরে স্বাধীনতার পর হাজার হাজার মানুষ যখন সেখানে যায়, সেখানে গিয়ে কারো গলিত লাশ, কারো অর্ধগলিত লাশ, কারো তাজা লাশ, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো লাশ বস্তাবন্দি অবস্থায় পায়। সে বিভৎস ইতিহাস, সে বিভৎস স্মৃতি বাঙালিরা ভোলেনি এবং বলতে পারে না। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সেই মহান বাঙালির সূর্য সন্তানেরা আজও আমাদের স্মৃতিপটে বেঁচে আছে, আজও বেঁচে আছে বাঙালির চিন্তায়, চেতনায়, বোধে এবং বুদ্ধিতে, আমাদের কবিতায়, আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে। আপনারা জানেন, আমাদের 8টার সংবাদের আগে একটি বাংলাদেশ টেলিভিশনে একটি গান বলা হতো, একটি গান প্রায় শোনানো হতো, সবকটি জানালা খুলে দাও না। নজরুল ইসলাম বাবু এই গানটি লিখেছিলেন। এই গানটিতে খুব দরদ ভরে সুর দিয়েছিলেন আরেক কণ্ঠ সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সেই গানের ভিতরে একটি কথা আছে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো বুক ভাঙা গান। আজকের যেই প্রেক্ষাপটে আমরা 14ই ডিসেম্বর আমরা যে বুদ্ধিজীবী দিবস পালন করছি, সেখানে এই গানটি খুব সত্যভাবে প্রতীয়মান হচ্ছে। তারা আজকে চুপি চুপি আসছে, সদর্বে তারা আসতে পারছে না। কারণ 71 সালে 14ই ডিসেম্বরে যে রাজাকার, যে আল বদর, যে আল শামস, যে শান্তি কমিটি, যে জামাতে ইসলামী, তাদেরকে হত্যা করে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে, স্বাধীনতার স্পৃহাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, সেই রাজাকার, সেই আল বদর, সেই জামাতে ইসলামী আজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র ক্ষমতায়।
আগুন দিচ্ছে 32 নম্বরে, আগুন দিচ্ছে শহীদের ব্যাধিতে, আগুন দিচ্ছে শহীদ মিনারে, আগুন দিচ্ছে 71-এর বীর সৈনিকদের মুরালে। তাহলে আপনারা বোঝেন, আপনারা দেখেন যে 1971 সালে ইসলামী ছাত্র সংগ্রামে জামাতে ইসলামীর একটি অঙ্গ সংগঠন ছিল, যেমনটা এখন ছাত্র শিবির আছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর 72 সালে আমাদের যে সংবিধান হয়, সেই সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। যেই কোনো মানুষ রাজনীতি করতে পারবে, কিন্তু রাজনীতির ভিত্তিটা ধর্মভিত্তিক হবে না। কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আপনারা জানেন যে এই পাক ভারত উপমহাদেশে ধর্ম নিয়ে বহু হানাহানি, বহু যুদ্ধ, বহু বিগ্রহ, বহু মানুষের দেশান্তর হয়েছে। তাই সেখান থেকে শিক্ষা নিয়ে একজন ম্যাচিউরড রাজনীতিবিদ, জাতির জনক, শতাব্দীর মহানায়ক, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বদেশে ফিরে আসলেন যুদ্ধের পর, তিনি সিদ্ধান্ত দিলেন এটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলমান সবাই মিলে একটি রাষ্ট্রের অংশীদার হবে, সবাই মিলে শাসনতন্ত্রের অংশীদার হবে, সবাই মিলে শান্তিতে এক দেশে পাশাপাশি বসবাস করবে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি তা চায় না। সাম্প্রদায়িক শক্তি সব সময় চায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে। এই বিভেদটা যতদিন টিকে থাকে, তাদের ধর্ম ব্যবসাটা তত ভালো চলে। তো যে কথাটি বলছিলাম, 1971 সালে জামাতের যে অঙ্গ সংগঠনটির নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, সেটি পরবর্তীতে 1979 সালে এসে শিবির নাম ধারণ করে। তার মানে ওই বলে না, পুরনো বোতলের নতুন মদ, অথবা আপনারা বুঝতে পারছেন যে নতুন মদটাকে পুরনো বোতলেই আবার রাখা হলো। সেই বোতলটা হচ্ছে ইসলামী ছাত্র সংঘ, এখন সেটি ছাত্র শিবির। বাংলাদেশের রক কাটা রাজনীতি যারা চালু করেছে তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে আমরা শুনেছি আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। কিভাবে কায়েম করবে? তারা বলছে কোরআন তাদের সংবিধান। কোরআন সংবিধান যদি তাদের হয়, আজকে তারা হিন্দু লোককেও নমিনেশন দেয়। জামাতের লোককে বলতে শুনছি যে 54 বছরের প্রতিশোধ নেওয়ার সুযোগ। 54 বছর আগে বাংলাদেশে কি হয়েছিল আপনারা সবাই জানেন। একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, আল শামস, রাজাকাররা বাংলাদেশ মুক্তি বাহিনীর কাছে পাকিস্তানের 93,000 সৈন্যের সাথে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিল। আপনারা সেটা জানেন। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে আজকে যে পায় তারা চলছে, ডক্টর ইউনূস তার মধ্যে গিয়ে ঢেলেছে। তিনিও আজ এই স্বাধীনতা বিরোধী, এই মৌলবাদী, এই 71-এর মানবতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা যারা এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, অসাম্প্রদায়িক চেতনাকে ভালোবাসি, যারা আমরা 1971-এর গানকে ভালোবাসি, কবিতা, গল্প, উপন্যাসকে ভালোবাসি, যারা মনে করি 3,000 বছরের সাধনায় বাঙালি 1971 সালে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যেই স্বাধীনতাটি পেয়েছে সেটিই বাঙালির স্বাধীনতা, সেটিই বাংলা ভাষাভাষী মানুষের প্রথম রাষ্ট্র, সেটিই বাঙালি ধারণ করে আছে এখনো বুকের অনেক গভীরে। এখন বাঙালির মুক্তির আকাশে কালো মেঘ, বাঙালির মুক্তির আকাশে আজ পুরনো শকুন। আমাদের পতাকা খামছে ধরছে আমাদের মানচিত্র, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের প্রতি সেই পুরনো রাজাকার, আলবদররা, তাদের উত্তরসূরিরা আবার হানা দিয়েছে। আমরা জেগে উঠব কিসের মতো? ফিনিক্স পাখির মতো। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি চেতনার নাম, একটি অনুভূতির নাম, যেটা স্বাধীনতার সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের এবং মুক্তিকামী মানুষের
একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি বঙ্গবন্ধুরা ক্রিয়েট করেছিলেন, কিন্তু এটি বঙ্গবন্ধু নিজের জন্য ক্রিয়েট করেননি। ক্রিয়েট করেছিলেন মেহনতি মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সকল মানুষের জন্য। আমরা সবাই আজ প্রতারিত হয়েছি। আমরা সবাই আজ এক নষ্ট তরুণ প্রজন্মের কাছে জিম্মি হয়ে আছি, যারা হুঙ্কার দেয়, যারা মানুষের বাড়িতে আগুন দেয়, যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, যারা একটাকে আপনার মগের মুল্লুক শুনেছেন, কিন্তু তারা এটাকে মবের মূল্যকে পরিণত করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ভাত খাইয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে তারা মানুষকে ঘর থেকে উঠিয়ে নিয়ে এসছে। সন্ত্রাসী ধরা পড়লে, সেখান থেকে চাঁদাবাজ ধরা পড়লে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। গালি দিচ্ছে দেদারছে, বিশ্ববিদ্যালয়ে মনে হয় যেন গালির ডিগ্রি নিয়েছে। আসুন, এই মৌলবাদী, এই ৭১-এর পরাজিত শক্তি, এই মানবতার শত্রু, এই সারা পৃথিবীর যে জঙ্গি উৎপাদনকারী পাকিস্তানের বন্ধু, তাদেরকে আমরা আবার পরাজিত করার জন্য এই 14ই আগস্ট মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা এই প্রতিজ্ঞায় আবার বলীয়ান হই। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এই মাটিতে, এই দেশে, এই সমাজে আবার বাস্তবায়িত করব। এবং ৭১-এর এই মহান মুক্তিযুদ্ধে 14ই ডিসেম্বর নয়, শুধু ৭১-এর 16ই ডিসেম্বর থেকে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যত মানুষ জীবন দিয়েছে, সেই অগণিত প্রাণ, সেই অগণিত মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং যারা বিদায় নিয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ভালো থাকবেন। সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তাকে নেওয়া হলো? কি জিজ্ঞাসাবাদ করা হবে তাকে? ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরে আনিস আলমগীর তার ফেসবুক পাতায় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রতিদিনকার মতো বিরিয়ানি খাওয়ার কথাও বলেছেন, আর এটাই তাকে হত্যাযোগ্য করে তুলেছে এতদিন ধরে আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে থাকা জুলাই সন্ত্রাসীদের কাছে। আর এই জুলাই সন্ত্রাসীদের সঙ্গে সরকারের যোগসূত্রের কথা তো আমরা সকলেই জানি, কি জানি না? তাদের হয়ে সরকার এখন আনিস আলমগীরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাকে ছাড়া হবে কি হবে না সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো, এখন কোথায় বাক স্বাধীনতা? কোথায় দেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগকারী গণমাধ্যমের দাবিদার প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম? ইউনূস নিজেও তো বলেছিলেন, এবার আপনারা মন খুলে সমালোচনা করুন। শুধু তখন বোধহয় বলতে ভুলে গেছিলেন যে সমালোচনা করতে পারেন, তবে ডিবি তুলে নিয়ে গেলে আমার কিন্তু কিছু করার নাই। আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার মধ্যেই ঘটনা থেমে থাকেনি। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল বিষয়টি সাধারণ জিজ্ঞাসাবাদ নয়। রাষ্ট্রীয় সংস্থা যখন কাউকে কিছু বিষয়ে কথা বলার জন্য ধরে আনে, তখন সেখানে সাধারণত দুটো জিনিস অনুপস্থিত থাকে: অভিযোগের স্বচ্ছতা এবং দায় স্বীকারের সাহস। ঠিক এই সময়ে বাইরে থেকে যে চাপ এবং হুমকি তৈরি হচ্ছে, সেটাকে, ঘটনাটিকে আরো রাজনৈতিক করে তুলছে। ডাকসুর শিবিরপন্থী নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের হুমকি, আনিসকে ছেড়ে দিলে তাকে খুঁজে গণপিটুনি দেওয়া হবে, হাত পা ভেঙে পিতা মুজিবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পিতা মুজিবকে কোথায় পাঠানো হয়েছে তা তো আমরা জানি, কারা পাঠিয়েছে তাও আমরা জানি। এটা কেবল একটি ব্যক্তির উন্মাদনা মনে হয় আপনার? এটি বুঝিয়ে দিচ্ছে আপনাকে যে নতুন ক্ষমতার ছায়ায় কারা নিজেদেরকে বৈধ করে ফেলেছে, আর কাদেরকে সরকার মাথায় তুলে নাচছে, আর কারা সরকারে আছে। যারা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘোষণা দেয়, তারা সাধারণত জানে রাষ্ট্র তাদের থামাবে না। রাষ্ট্র এই সমালোচকদের উপর রুষ্ট। বিশেষ করে আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামাল, এদেরকে গত কিছুদিন যাবৎ বহু পক্ষ থেকে স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগ পন্থী, নানা রকম ভাবে তাদেরকে প্রকাশ্যে তো হেনস্থা করাই হচ্ছিল। রাষ্ট্র এখন দায়িত্ব নিয়ে নিল তাদের বিচার করার বা তাদেরকে অ্যারেস্ট করার।
কিন্তু এখানে শেষ নয়। জুলাই ঐক্য নামের গণ অভ্যুত্থানের ধারক দাবি করা আরেক সংগঠন প্রকাশ্যে ঘোষণা করছে, আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না দেখানো হয় তাহলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করবে। এর সাথে যোগ হলো জাতির উদ্দেশ্যে ভাষণে মত প্রকাশের স্বাধীনতার বড় প্রতিশ্রুতি দেওয়া, সরকারকে চাপে ফেলা, ভারতীয় লবি সম্পর্কে নাটকীয় সব অভিযোগ। তারা আনিসকে বলছে ভারতের গুপ্তচর, স্বৈরাচারের দোসর, হাদিকে হত্যাযোগ্য করে তোলা ব্যক্তি ইত্যাদি ইত্যাদি, এবং তালিকা করে বলা হচ্ছে যে পান্না, তুষার, আজিজ, শাহেদ, যাদের সবাইকে ভারতীয় প্রক্সি এবং তথ্য সন্ত্রাসী হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। তারা তো ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসকেও ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। এই যে বয়ানগুলো এমন ভাবে সাজানো হচ্ছে যেন রাষ্ট্র যদি তাদের কথা মতো না চলে তারা আইন এবং প্রশাসনের উপর নিজেদের শক্তির প্রতিষ্ঠা করবে এবং তারা তোয়াক্কা করবে না। রাষ্ট্রের ভেতরে থাকা নম্রতা আর বাইরে থাকা উগ্রতার এই মিশ্রণ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে। কারণ যে কেউ আপনাকে রাষ্ট্রবিরোধী কিংবা বিদেশি গুপ্তচর বলে চিহ্নিত করে আপনার বিরুদ্ধে জনরোষ তৈরি করতে পারে এবং আপনাকে হত্যাযোগ্য করে ফেলতে পারে, এবং তাই হয়েছে গত 16 মাস ধরে, হয়নি? আর এই জায়গায় এসে আনিস আলমগীরের নিজের লেখা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি আগেই সতর্ক করেছিলেন দুজন প্রবাসী ইউটিউবার তাকে ঘিরে যেভাবে মিথ্যা প্রচার করছে সেটা শুধু চরিত্র হনন নয়, তা পরিকল্পিত হামলার প্রস্তুতি। তিনি বলছেন 5টি টক শোতেই তিনি ওই ইউটিউবারদের বাংলাদেশের বিরুদ্ধে অনবরত উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করেছেন, এবং সেই সমালোচনার প্রতিশোধ হিসাবে তারা তাকে ঘিরে সাজানো গল্প ছড়িয়ে দিচ্ছে। তারা টেলিভিশন চ্যানেলগুলোকেও হুমকি দিয়েছে যেন তাকে আর আমন্ত্রণ না জানানো হয়। বিষয়টি এখানেই সীমাবদ্ধ ছিল না। তিনি উল্লেখ করেছেন এরা প্রকাশ্যে গুপ্ত হত্যার ইঙ্গিত দিয়েছে, যে কোনো আইনে সেটা একটা অপরাধ। এর সাথে যুক্ত হয়েছে দেশীয় কিছু ব্যক্তি যাদের উদ্দেশ্য আনিস আলমগীরের ভাষায় ভাইরাল হওয়া। কেউ কেউ তার পোস্টকে ধর্মীয় বিদ্বেষ বা হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, যা তিনি সরাসরি মিথ্যা বলছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক কখনো ছিল না, দেখা নেই, কথা নেই, নামও তিনি জানতেন না। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা এমন ভাবে ছড়ানো হচ্ছে যাতে তাকে রাজনৈতিকভাবে এক কোণে ঠেলে দেওয়া যায় এবং সহিংসতার যুক্তি তৈরি হয়। এটা বেশ কিছুদিন ধরে চলছিল। হাদির ঘটনা না ঘটলেও আমার ধারণা আনিস আলমগীর, মাসুদ কামাল বা আব্দুল নূর তুষারকে গ্রেপ্তার করা হতো। মানে এর পেছনের যে উদ্দেশ্য কাজ করছে তা হলো, তিনি যেভাবে ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে এই অপপ্রচার প্রকৃত অপরাধীদের আড়াল করে এবং সেই ইউটিউবারদের ব্যবসা বাড়ায় যারা নিজস্ব স্বার্থে দেশের অস্থিরতা চান। প্রশ্ন হলো, এমন স্পষ্ট হুমকি, এমন পরিকল্পিত অপপ্রচার এবং এমন ভাবে একজন সাংবাদিককে জনরোষের মুখে ঠেলে দেওয়ার পর রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত ছিল? তাকে নিরাপত্তা দেওয়া, নাকি তাকে নিয়ে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা? একজন সমালোচক সাংবাদিককে রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তার বক্তব্যের সঙ্গে রাষ্ট্র একমত হোক বা না হোক, কিন্তু এখানে ঘটেছে উল্টোটা। রাষ্ট্র তাকে কিছু বিষয়ে কথা বলার জন্য আনা হয়েছে বলে ব্যাখ্যা দিলেও একই সময়ে তার বিরুদ্ধে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি। এটা বহুদিন ধরে, গত 1 বছর ধরে এটা চলছে। এই নীরবতা ইঙ্গিত দেয় যে সমালোচকদের রাষ্ট্র নিরাপত্তা দিতে চায় না। ওটা তাদের অগ্রাধিকার নয়, বরং তাদের অগ্রাধিকার এই হুমকিটা তাদের নিয়ে নাচানাচি। বর্তমান সরকার নাকি গণমাধ্যমকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিচ্ছে। এটা কে বলেছেন? সেই যে প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম। কোথায় তিনি আজ? মানে বাস্তবতার সাথে এর কোনো মিল আছে? আপনি দেখতে পাচ্ছেন মিল? প্রেস সচিবের বক্তব্য যখন বলা হলো যে সাংবাদিকদের ছাঁটাই বা মামলার জন্য সরকার দায়ী নয়, তখন যুক্তিটির অযৌক্তিক কথা হয়ে দাঁড়িয়েছে এখন তো সাংবাদিকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ সাংবাদিকের দায়িত্ব, নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্র দায়িত্ব এড়াতে পারে না। মামলা কে করলো সেটি মূল বিষয় নয়। প্রশ্ন হলো, রাষ্ট্র কি সাংবাদিকদের প্রতি বৈরী পরিবেশ ঠেকাতে পেরেছে? আনিস আলমগীরের ঘটনাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে উনি হচ্ছেন সর্বশেষ শিকার ইউনুসীয় এই স্বাধীনতার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার আর প্রোপাগান্ডা সচিবের স্বাধীনতার সর্বশেষ শিকারে আনিস আলমগীর। এরপরে নিশ্চয়ই আরো আসবেন, হয়তো আব্দুল নূর তুষার আসবেন কিংবা মাসুদ কামাল আসবেন। আমরা তো দেশে নাই, আমরা তো আওয়ামী লীগের দালাল,
আমরা তো দেশে নাই, এবং থাকলে হয়তো আমাদেরও যারা আছেন তারা তো কথা বলতে পারছেন না। রাষ্ট্র এই দায় এড়াচ্ছে এবং এই এড়ানোর ফলেই আনিস আলমগীর সহ বাকিদেরকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছেন তাদের জীবনকে। এই পুরো ঘটনা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? একদিকে বলা হচ্ছে মন খুলে সমালোচনা করুন, আর অন্যদিকে সমালোচকদের বিরুদ্ধে হুমকি, অপপ্রচার, গ্রেপ্তার, আইনের নামে নানা রকম প্রক্রিয়া। মানে এখানে তো মত প্রকাশের স্বাধীনতা কাগজে আছে, মানে কাজীর গরু কাগজে আছে, গোয়ালে নাই। একটি সরকার সত্যিকার অর্থে স্বাধীনতা দিতে চাইলে প্রথমত সমালোচকদের নিরাপত্তা নিশ্চিত করে, দ্বিতীয়ত তাকে ভয় দেখানোর পরিবেশ থেকে মুক্ত রেখে সেটা করা উচিত, যেটা ইউনূস দাবি করে আসছিল। এখন তো মনে হচ্ছে সরকার নিজেই এদেরকে উস্কে দিয়ে জনরোষ তৈরি করবে একটা নির্দিষ্ট ব্যক্তিকে মানে হত্যাযোগ্য করে তোলার জন্য, এবং তারপরে তাকে ধরে এনে আটকে রাখা হবে। মানে শুধু আনিস আলমগীর, একজন সাংবাদিককে কেন্দ্র করে যে ধরনের সংগঠিত ঘৃণা, হুমকি, রাষ্ট্রীয় অস্পষ্টতা তৈরি হয় তা পুরো পেশাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আজ আলমগীর, কাল অন্য কেউ সমালোচকদের মুখ বন্ধ করার এই অস্থির মানসিকতা যদি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আসলে ইউনূসকে আপনি কোনোভাবে আর গণতান্ত্রিক শান্তিতে নোবেল বিজয়ী মানুষ হিসেবে চিন্তা করতে পারেন? আমি তো পারি না। আনিস আলমগীর একটা প্রতীকে পরিণত হয়ে গেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ইউনূসীয় স্বাধীনতার ঘোষণা আর বাস্তব রাজনৈতিক আচরণের মধ্যে গভীর ফাঁক আছে, বিরাট বড় ফাঁক। এই ফাঁকে আনিস আলমগীর পড়ে গেছেন। সমালোচনার জায়গাটা পুরোপুরি সংকুচিত হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে বারবার বলছে এই সময় গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করছে, কিন্তু স্বাধীনতার পরিমাপ ঘোষণা দিয়ে হয় না, হয় ঝুঁকি দেখে। আনিস আলমগীরের উদাহরণে দেখা যাচ্ছে যে যে পরিমাণ সংগঠিত হুমকি, অপপ্রচার, জনরোষ তৈরি করা হয়েছে, সেখানে সরকার সমালোচনা সহ্য করার সংস্কৃতি তৈরি করতে ব্যর্থ হয়েছে। বরং পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যেখানে সমালোচকের মুখ বন্ধ করতে কিছু মানুষ দেশপ্রেম, জুলাই স্পিরিট নামের পতাকা ব্যবহার করছে। আওয়ামী লীগের টানা 15 বছরে আপনি দমন পীড়নের কথা বলছেন, এই সরকার সবসময় সে কথা বলে, কিন্তু একটি বাস্তব প্রশ্ন আমরা সবসময় এড়িয়ে যাই, সেটা হচ্ছে শুধুমাত্র টকশোতে মত প্রকাশের কারণে সুশীল সমাজের কোনো পরিচিত মুখকে জেলে যেতে হয়েছে এমন দৃষ্টান্ত খুব কম আছে। কিন্তু বরং বিএনপি, জামায়াতপন্থী সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা নিয়মিত টকশোতে সরকারের কঠোর সমালোচনা করেছেন, তাতে তাদের অনেকেই হয়রানির শিকার হয়েছেন ঠিকই, কিন্তু এই ধরনের গ্রেপ্তার কিন্তু হননি কেউ। শেষ পর্যন্ত আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগের চেয়েও বড় হয়ে উঠছে তাকে ঘিরে তৈরি হওয়া ঘৃণার রাজনীতি। এটি ইউনূসীয় স্বাধীনতার সীমাবদ্ধতাকে উন্মোচিত করছে। ঘোষণা আছে, বাস্তবে নেই। মানবাধিকার এবং গণতন্ত্রের নতুন যাত্রার দাবি যতটা ছিল কাগজে, মাঠের বাস্তবতা ঠিক উল্টো পথে হাঁটছে। আজ আনিস, কাল অন্য কেউ। সমালোচককে আগে অভিযুক্ত করা হয়, তারপর জনতার হাতে তুলে দেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা গত 1 বছরের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এরপরও সরকারকে মুক্ত চিন্তার সরকার বলে সার্টিফিকেট দেওয়ার মানুষের অভাব হবে না। শিক্ষক নেটওয়ার্ক আছে, প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে শহীদুল আলমের মতো আন্তর্জাতিক বিবেক হয়ে ওঠা ব্যক্তিরাও। আনিস আলমগীর ইউনূসীয় শাসনের সর্বশেষ শিকার। এরপরে আরো অনেকেই আছেন লাইনে, প্রস্তুত থাকুন তারা। আর আপনি নিরাপদে থাকুন। ভালো থাকবেন সবাই।